আজও যদি কোনো ভক্ত আমার কাছে আসে যার বিশুদ্ধ ভক্তি আছে, তাহলে তার ধর্ম বিচার না করেই আমি তাকে দীক্ষা দেব। এর পরিণাম ভেবে দেখেছেন? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। কি অন্যায় করলি বলতো? তোর বয়সটাই বেড়েছে, বুদ্ধি বাড়েনি। একটা বর্ষার রাতে একটা ছেলে আশ্রয় নিতে এসছে আর তাকে লাঠি ছুঁড়ে মারলি। দেখেছিস ব্রাহ্মণ? অন্যায় হয়ে গেছে মা, কিছু করুন। তুই পালা এখান থেকে। শোন, একটু গরম দুধের ব্যবস্থা করতে পারবি? ঠিক আছে মা। মা, মা গো। বলো বাবা। এই তো আমি। মা, আমার পুঁথিগুলো তুমি আমার দাদাকে দিয়ে দেবে না তো? না বাবা, তোমার প্রতি আমি কাউকে দেবো না, কাউকে না। আবার ঝড় উঠলো। কি করে কালিছে বললো, যা হয় সেটাই বেশি বেশি। জল বেশি, ঝড় বেশি, রৌদ্র বেশি, হিম বেশি। আমি আর পারি না। ছাই, আজটা আজ উঠছে না। ছেলেটাকে দুটো রেঁধে দেবো, তাও বুঝি আর হবে না। আরে ছেলেটাও হয়েছে তেমনি। আগে হেসিলে এসে আমার সঙ্গে কত খুনসুটি করতো, আর এখন কেবলই ওই পুঁথি মুখে করে বসে রয়েছে। পুঁথি পুঁথি পুঁথি, ওই পুঁথি হয়েছে আমার যত কাল। আর আমি এখন সর্বক্ষেপের মতো একাই বক বক করে যাচ্ছি, আর তিনি দেখো পাগলার কাণ্ড। ওরে ও নীলাময়, পাগলা, ওরে ও নিমাই, গোরাচাঁদ, ওরে ও পাগল ছেলে। উমা, ঝড় বৃষ্টির সময় সাড়া দেয় না কেন? ও বাবা নিমাই, আমার যে বড় ভয় করে বাবা। এই দেখো, ছেলেটা কোথায় গেল দেখি তো। উমা, একই সঙ্গে বাঁশি আর শ্রীখল। আমার নিমাই তো এমন রাখালিয়া বাঁশি বাজাতে পারে না, তবে কি বাজায়? এই তো এখানেই বাজি। আমার আমার গায়ে কাঁটা দিচ্ছে কেন? আমার চোখের পাতা কাঁপছে। ভোর বর্ষায় চাপা ফুলের গন্ধ। নারায়ণ নারায়ণ। নিমাই,
শিবদল ব্রজগোপাল এবং শিবদল। নিমাই, কি হয়েছে মা? মা, মা! কি হয়েছে? কি হয়েছে? এটা কোন জায়গা? তোমার কিছু মনে পড়ছে না? হ্যাঁ, 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 আমি গৌড়ের পথে যাচ্ছিলাম। হঠাৎ মাঠের মাঝখানে একটা ঝড় ওঠে। আমি কোথাও আশ্রয় না পেয়ে সেই ধুলো ঝড়ের মধ্যে ছুটতে ছুটতে একটা একটা নদীর ধারে এসে দাঁড়াই। সেখানে কিন্তু কোথাও কেউ নেই, শুধু ওই ওই নদীতে একটা একটা বড় পানসি বাঁধা, মাঝি মোল্লার কেউ নেই। তখনই তখনই দূরে একটা বাজ পড়ে এবং সেই আলোর ঝলকানিতে আমি এই কোতোয়ালির মতো এই বাড়িটা দেখতে পাই। এই এই বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতেই কি হয়েছে বাবা? কি হচ্ছে বলো? ভীষণ ব্যথা, ও, ভীষণ ব্যথা। এই এই বাড়িতে ঢোকার পরে যে কি হলো আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু না। তোমার নাম কি বাবা? তোমার নাম? ও, আমি, আমার নাম অমর। আমি ব্রাহ্মণ। মোর গায়ে আমার বাড়ি। আমি যাচ্ছি গৌড়। তুমি গৌড়ের পথে যাচ্ছ, সঙ্গে এত পুঁথি। তুমি বুঝি ছাত্র, পড়াশোনা করতে যাচ্ছ? না না, সেসব পর্ব শেষ। এখন আমি চলেছি কাজের খোঁজে। আর আর এই সব পুঁথি আমার আমার নিজের হাতে লেখা। আমার একমাত্র সম্পত্তি। এই সমস্ত পুঁথি তুমি লিখেছো নিজে হাতে? এত অপূর্ব হাতের লেখা তোমার! গৌড়ের সুলতান তো তোমার হাতের লেখা দেখেই তোমার কাজ দিয়ে দেবেন। তা তুমি যে গৌড়ে যাচ্ছ, সেখানে তোমার কোনো চেনাশোনা কেউ আছেন? না না, আমার কোনো মুরব্বির জোর নেই। ওই পথে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছিল, তো তিনি আমাকে বললেন যে গৌড়ের অধিকারী সুবুদ্ধি রায়ের সঙ্গে দেখা করতে। কোন ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছিল বললে? কি নাম তার? আমি সত্যবদ্ধ, আমি তার নাম প্রকাশ করতে পারবো না। এমন অদ্ভুত শর্ত তোমাকে কেন দিলেন? তিনি সামান্য মানুষ, ওই পুঁথি পাত্তাটির ব্যবসা করেন, হয়তো ভয় পাচ্ছেন। তিনি কি সিদ্ধিকান্ত বাগচি? আপনি তাকে চেনেন? তোমার কিচ্ছু হয়নি। এত বড় ছেলে এত অল্পে কাতর হলে চলে? কিন্তু আপনি কে
আপনি আমার এত খোঁজ খবর নিলেন, কিন্তু আপনার পরিচয় তো জানা হলো না মা। একেই বলে বিধির বিধান বাবা। হয়তো আমি তোমাকে সত্যি কথাটা বলতাম না, কিন্তু তুমি আমায় মা বলে ডেকেছ, তাই মিথ্যে বলতে পারছি না। গৌড়ের যে নগর অধিকারীর কাছে তুমি যাচ্ছ, সেই নগর অধিকারী আমার স্বামী। ও, আহ, আপনার সঙ্গে এত লোক লস্কর দেখে আমি ধরেই নিয়েছিলাম যে আপনি খুব বড় একজন মানুষ, কিন্তু এত বড় সেটা তো জানতাম না। ইস, আমার জন্য আপনাকে সারা রাত্রি জেগে থাকতে হলো, এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারলেন না। কি জানো, গোবিন্দের দয়ায় আমার স্বামী সুস্বাস্থ্যের অধিকারী, তার জন্য আমাকে কোনোদিন রাত জাগতে হয়নি, তাই অভ্যেসও নেই, ঘুমও এসে যাচ্ছিল। কিন্তু তুমি যখন এই অবস্থায় আমার বাড়িতে এসে পড়লে, তখন তো মানুষ হিসেবে আমারও একটা কর্তব্য আছে, আর সেটা যখন আমারই লেঠেলের হাতে হয়েছে। কি এত বোকা না আমার লেঠেলটা! ও আসলে অন্ধকারে কাউকে এখানে ধারে কাছে আসতে দেখলে ওর যেন হাত নিষ্পিস করে। না না, ওরই বা কি দোষ? আসলে আপনি একা একা যাচ্ছেন, তাই হয়তো কোনো ঝুঁকি নিতে পারেনি। তাই বলে মারবে? তোমার এই দুর্গতির পাপের যে ভার, সে তো আমাকেই বহন করতে হবে। তুমি বাবা আমায় ক্ষমা করো, এই অন্যায় আমি। আপনি আপনি একই কথা বলছেন? না বাবা, এক কাজ করো, আমি তো কাল শান্তিপুরে যাব, আর তুমি যাবে সেই গৌড়ে, কিন্তু তোমার এই অবস্থায় তুমি একা যাবে কি করে? আপনি চিন্তিত হবেন না, আমি ঠিক পৌঁছে যাব। আমি কি বলছিলাম, আমার পানসি তো আমাকে শান্তিপুরে পৌঁছে আবার গৌড়ে ফেরত যাবে। তুমি বরং আমার সঙ্গেই চলো, আমাকে শান্তিপুরে নামিয়ে তুমি আবার গৌড়ে ফেরত চলে যাবে ওই পানসিতে। আমাকে মার্জনা করবেন, এটা সম্ভব নয়। কেন বাবা, এতে তোমার আটকাচ্ছে কিসে? আমি হয়তো কাজের ভিক্ষায় যাচ্ছি, কিন্তু আমি কোনো সুপারিশ নিয়ে যেতে চাই না। এই নৌকো করে গৌড়ে পৌঁছানোর অর্থ হলো অধিকারীর কাছে সরাসরি পৌঁছানো। আজকে রাতের ঘটনা শুনলে তার মনে হয়তো দয়া হবে, এবং আপনি আমাকে অনুগ্রহ করেছেন শুনলে তিনি হয়তো আরো দুর্বল হয়ে পড়বেন। তাতে তোমার অসুবিধে কোথায় বাবা? তাতে তো বরং তোমার সুবিধে। তিনি যদি সুলতানকে বলেন, তাহলে তোমার একটা ভদ্র রাজকর্ম নিশ্চয়ই হবে। আমাকে মার্জনা করবেন, আমি এই প্রস্তাবে রাজি নই। যেটা অর্জিত নয়, অনুগ্রহের দান, আমার তাতে কোনো আগ্রহ নেই। তোমায় আমি আশীর্বাদ করি বাবা, তোমার সংকল্প যেন পূর্ণ হয়, তোমার স্বপ্নও যেন সত্যি হয়। আমার পিত্রালয় শান্তিপুরে, অদ্বৈত আচার্যের বাড়ির ঠিক পাশেই। ভগবান না করুন, তুমি যদি কোনোদিন বিপদে পড়ো, তুমি আমার কাছে চলে এসো। জেনে রেখো, তোমার এই মা সব সময় তোমার জন্য আছে। আপনার করুণা আমি কোনোদিন ভুলতে পারবো না। মা, আপনার সন্তানাদি কটি? একটিও নেই বাবা। এই হচ্ছে পরিস্থিতি। এবার আপনাদের সিদ্ধান্ত আমাকে বলুন, কারণ আমার মত আমি আপনাদের ঘাড়ের উপর চাপিয়ে দিতে চাই না। আমি জানি যে গৌড়ের কল্যাণ নিয়ে আপনারা অনেক কিছু ভাবনা চিন্তা করেন, কিন্তু এবার একটু রাজ্য বিস্তার আর সামরিক প্রভাব বিস্তারের কথাও ভাবুন। জৌনপুরের সুলতান হোসেন শাহ সরকিকে আপনি আশ্রয় দিতে চাইছেন কেন? তাতে গৌড়ের কি লাভ? লাভ দুটো। প্রথম লাভ, প্রতিবেশী রাজাকে বহিঃশত্রুর হাত থেকে বাঁচিয়ে গৌড়ের প্রতিপত্তি বিস্তার। আর দ্বিতীয় লাভ, যদি আমি আশ্রয় না দিই, তাহলে দিল্লীশ্বর গৌড়কে দুর্বল ভাববেন। আল্লাহ দয়া, পৃথিবীর এ প্রান্তেও কতটা এসে পৌঁছেছে, আমি সেটা মক্কার কিন্তু গৌড় তো শুধু ইসলাম রাজ্য নয়। আমি তো তা বলিনি। আমি তো জানি
গৌড় যতটাই ইসলামের, ততটাই হিন্দুর, ততটাই বৈষ্ণবের, ততটাই শৈবের। আমি তো কখনো বলিনি যে মন্দির ভেঙে মসজিদ বানাও। আমি যখন মসজিদে নামাজ পড়ি তখন আমিও ভাবি যে আমার মসজিদ যদি কেউ ভেঙে ফেলতো। আর আমি সেটা জানি বলেই গোড়া হিন্দু হওয়া সত্ত্বেও এতদিন আপনি আমার মন্ত্রিসভায় টিকে আছেন। কি কথাটা খুব তেতো লাগলো? উহুম। আমার আরো কয়েকটা কথা বলার আছে। জৌনপুরের সুলতান হোসেন শাহ সরকিকে আমি গৌড়ের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিচ্ছি। আর এর জন্য হিন্দুস্তানের কোন রাজার সঙ্গে যদি গৌড়ে যুদ্ধ হয় তাহলে সেই যুদ্ধের নেতৃত্ব দেব আমি, আর আমার অবর্তমানে রাজ্য চালাবে আমার পুত্র নুসরাত। আর একটা কথা, প্রভাকর মিশ্রর কথা আপনারা নিশ্চয়ই কেউ ভোলেননি। যদিও তিনি প্রাণের ভয়ে লুকিয়ে আছেন, তবুও আমি জানি আমার সভার কেউ তার সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছে। প্রভাকর মিশ্রকে বলে দেবেন যে আমাদের মধ্যে কে তার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমি যখন কথা বলছি তখন কথা না বলাটাই দস্তুর। দোস্তাকে মাফ করবেন হযরত। প্রভাকর মিশ্রকে বলে দেবেন যে তিনি স্বচ্ছন্দে গৌড়ে ফিরে আসতে পারেন। অধিকারী, আপনি রাজকোষ থেকে অর্থ নিয়ে প্রভাকর মিশ্রের টোল বানিয়ে দেবেন। প্রভাকর মিশ্রের যেন কোনো ক্ষতি না হয়, তার ফল কিন্তু ভালো হবে না। আমি হুসেন শাহ সরকিকে আমন্ত্রণ জানিয়ে খত পাঠাবার ব্যবস্থা করছি। আপনারা আসতে পারেন। অধিকারী, হাত ধরে ফিরিয়ে নিয়ে আসুন তাকে, কারণ অদ্বৈত আচার্যর সঙ্গে তার যোগাযোগ বড় সাংঘাতিক চেহারা নিচ্ছে। দিদি, দিদি, আমি তো ভাবলাম তুমি বুঝি আর এলেই না। সে কি, এরম হয় নাকি? কথা দিয়ে আমি আসবো না? বারে, তোমার যে কাল বিকেলে এসে পৌঁছানোর কথা ছিল, সারা রাত আমি তোমার জন্য কত রান্না করে বসে রইলাম। ভাবলাম তুমি এলে দুই বোনে মিলে খাবো, কিন্তু তুমি আর এলেই না। দিদি, কাল বিকেলে যে কি ঝড় বৃষ্টিটাই না হলো এখানে। আর বলিস না, আমারও যা অবস্থা, এমন ভাবে আটকে পড়লাম, আর তার উপর রমা এমন এক গোল বাঁধালো। এসো না দিদি, এসো, এখানে বসো তুমি। বসো দিদি। রমাকে গো? সে আমার এক অবাধ্য বুড়ো খোকা, তাকে দেখবি খন। আগে তুই বস, তোকে দেখি। এটা ভেঙে গেল, দেখ না, সেই আমার হাতেই ভাঙলো। এটাই বোধহয় আমার ভাগ্য। আমি কোনো কিছুকে ধরে রাখতে পারি না। না দিদি, আমি সে কথা বলিনি। তুমি বলো না, পুরনো কিছু ভেঙে ছুঁড়ে গেলে মনটা কেমন করে, তাই না? তোর, আমি আর সেগুলো নিয়ে ভাবি না। দেখ না, মানুষের সঙ্গে পুরনো সম্পর্কগুলোই ভেঙে যায়, আর এটা তো একটা মাটির ঠেলা। হ্যাঁ দিদি, পুরনো সম্পর্ক নিয়ে আমিও আর ভাবি না। সেখানে কোনো মোহ নেই, কোনো টান নেই। না দিদি, টান এখনো পুরোপুরি কাটেনি। এই দেখো না, তুমি কাল এলে না, অথচ তোমার জন্য সারা রাত আমি থোর ছেঁচকি তালের বড়া নিয়ে বসেছিলাম। ভাবলাম
এই বোধহয় তুমি আসবে, এমন তোর টান আছে আমার। কিন্তু কিন্তু সেটা বাদে সবই আমি অর্পণ করেছি গোবিন্দর পায়ে। আমার নিজের বলে আর কিচ্ছু নেই দিদি। হয়তো তিনিই তোমাকে দেখতে চেয়েছেন, তাই তোমার সঙ্গে আবার দেখা হলো আমার। সত্যি রে বিন্দু, তুই কবে এত বড় হয়ে গেলি? দিদি, তোমার সঙ্গে লোকজনের সব কোথায়? ডাকো তাদের, জল বাতাসা দিই, একটু খেয়ে ঠান্ডা হোক, তারপর না হয় চান করতে যাবে। আচ্ছা দিদি, সংখ্যায় ওরা কতজন গো? এই বাড়িতে সবাইকার হবে তো, নাকি ওই অদ্বৈত জ্যাঠার দালানের ব্যবস্থা করব? না না, লোক যা আছে তা এ বাড়িতেই হয়ে যাবে। তবে কি জানিস, ওরা যদি এই বাড়িতে থাকে তোর আর আমার রাত জেগে গল্প করা হবে না। তাই তুই ওদের ও বাড়িতেই ব্যবস্থা করে দে। আচ্ছা দিদি। আমি ওদের ডাকি, যা ক্লান্ত বেচারীরা সারা দিন দাঁড় বেয়েছে। রমাকান্ত, রমা! আমায় ডাকছিলে মা? এই যে, এই সেই আমার বাধ্য বুড়ো খোকা। এমনিতে খুবই বাধ্য, সত্যি বাধ্য, খুব সাহসীও। তবে একটা বদগুণ আছে, ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে। কি রে, হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? প্রণাম কর। আমার বোন। মা, একটা কথা জানতে খুব ইচ্ছে করছে। কি বল? এই বাড়িতে আর কেউ থাকে না? মানে তোমার আত্মীয় স্বজন কেউ থাকে না? তুই জানিস না, আমার তো কেউ নেই। আমার তিন খুলে কেউ নেই, সব মরে গেছে। আমার এই একটা ছোট্ট বোনই আছে। তাহলে এই বাড়িতে থাকবে কি করে? আর হাটেই বা যাবে কি? দেখো, আবার সেই আমাকে নিয়ে চিন্তায় পড়লো। বলেছি না আমাকে নিয়ে ভাববি না। যা, একে একে স্নান সেরে নে। পাশের বাড়িটা দেখেছিস? দেখেছি মা, কি চমৎকার সব নকশা। খুব বড় মানুষের বাড়ি, তাই না মা? অদ্বৈত আচার্যের নাম শুনেছিস? মস্ত পণ্ডিত। শুনেছি মা, কিন্তু দেখিনি। ওটা তারই বাড়ি না মা? হ্যাঁ। মা, তার দর্শন হবে না? কেন রে, তাকে গুরু মেনে লাঠি সরকি ছেড়ে তার সামনে পুঁথি নিয়ে বসবি নাকি? মূর্খ বলে তুমি হাসছো মা? ঠাকুরের দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর সেগুড়ে বালি। উনি এখন এখানে থাকেন না, উনি থাকেন নবদ্বীপে। তোরা আজ রাত্রে ওই বাড়িতে থাকবি। যাই বলো ভাই কমলাকান্ত, আমাদের গঙ্গাদাস পণ্ডিত কিন্তু বেশ একচোখা। হঠাৎ কার প্রতি তুমি তাকে দেখলে পক্ষপাতিত্ব করতে? পক্ষ তো একটাই, নিমাই। এই সাত সকালে আমাকে নিয়ে কেন পড়লে ভাই? কি আর বলবো ভাই, গঙ্গাদাস পণ্ডিত আমার আত্মীয়। ছেলেবেলা স্তক যা কিছু শিক্ষা সব তার কাছেই পেয়েছি। আগে তিনি আমাকে কত যত্ন নিয়ে পড়াতেন। যেদিন তুমি এলে সেদিন থেকে পাশা উল্টে গেল। তা তো উল্টো ভি রঘুনাথ, তুমি আর বিশ্বম্ভর। কিসে আর কিসে, ধানে আর তুষে। কেন হে, তোমাদের গোরাচাঁদের কি এমন ভালো? তুমি আমার মধ্যে মন্দ কি দেখলে? দেখো নিমাই, আমার মুখ খুলিও না। গোটা নবদ্বীপ তোমার কীর্তি জানে। আমার তো বহু কীর্তি। কোন কীর্তির কথা বলছো? বাদ দাও না এসব কথা। পাড়াপাড়ের নৌকোটা আসছে না এখনো কেন বলো তো? ব্যাস, ঠিক মোক্ষম সময় কথাটা ঘুরিয়ে দিলে। বেশ বেশ, তুমি বলো কোন কীর্তির কথা বলতে চাইছো? কি আবার তোমার লাম্পট্য? গোটা নবদ্বীপের মেয়েদের সঙ্গে তোমার একটা সম্পর্ক ছিল। ছি রঘুনাথ, তখন আমার ছেলেবেলা, তখন ওসব ব্যবহার নির্দোষ থাকে। আচ্ছা, তাই বুঝি? সেদিন সচক্ষে দেখলাম এই ঘাটে বল্লভাচার্যের সুন্দরী কন্যা তোমায় বরণ করে নিলে। বুঝলে, সেই মেয়ে এই ঘাটে এসেছিল শিব গড়ে নিয়ে পুজো করবে বলে। তাই কলির কেষ্টকে দেখে তার শিব চুলোয় গেল। আর এই অর্বাচীন ভাটের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে নৈবেদ্য নিলে। কলি কলি, ঘোর কলি। থাক থাক, ঢের কাদা ছড়া হয়েছে, এবার থামো তো রঘুনাথ। বুঝলে বিশ্বম্বর, নিজের তালুর সঙ্গে তোমার ভাগ্যরেখা যশ রেখাটা একবার মিলিয়ে দেখতে ইচ্ছে করে। যেমনই তোমার বৃহস্পতি, তেমনই তোমার শুক্র, দুই প্রবল। সেই জন্যই এক হাতে বেঁধে রেখেছো গঙ্গাদাস পণ্ডিতকে, আর অন্য হাতে বল্লভাচার্যের কন্যাকে। তুমি কি চাও বলো তো রঘুনাথ? কি চাইবো? তোমার কাছে চাওয়ার আছেটা কি? ঠিকই, আমি পিতৃহারা, সয়া সম্বলহীন। তোমায় দেবার মতো আমার কাছে কিছুই নেই। তবু জানতে চাইছিলাম, আমি তোমার কোন ক্ষতি করলাম? হঠাৎ এই প্রশ্ন কেন নিমাই? বাহ,
এতদিন যে কথা বলেনি রঘুনাথ, আজ হঠাৎ সে কথা বলার অর্থ কি হতে পারে? যে বিশ্বম্ভর একদিন নবদ্বীপের প্রতিটি মেয়ে বউকে জ্বালিয়েছে, আজ সে তো কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে না। তাহলে রঘুনাথ তার সম্বন্ধে এরকম কুৎসা রটাচ্ছে কেন? দেখো, আমরা ন্যায়ের ছাত্র, সবকিছু যুক্তি দিয়ে ব্যাখ্যা করব। রঘুনাথ গঙ্গাদাস পণ্ডিতের এক অন্যতম সেরা ছাত্র, সুপণ্ডিত। কিন্তু আমি যবে থেকে এই চৌপাটিতে এসেছি তবে থেকেও ছাত্র হিসেবে গুরুত্ব হারিয়েছে। কিন্তু কেন? আমি কি সত্যি ভালো শিক্ষার্থী, না ওর আর আমার উদ্দেশ্য এক? এক নয়, গেলবার বর্ষাকাল থেকে আমি একটি ন্যায়শাস্ত্র টিকা লিখছি, আর তা নিয়ে পণ্ডিত মহলের আগ্রহ আছে। আছে বুঝি? কি করে জানলে? ভুলে যাও না, ঈশ্বর ভগীরথ চক্রবর্তীর নাতি আমি। আমাদের 5 পুরুষ নৈয়ায়িক। ঠিকই তো, তুমি থামো জগদানন্দ, ওকে বলতে দাও। হ্যাঁ, তো সেই রচনা আমার প্রায় শেষ। এটা জানা সত্ত্বেও নিমাই ঠিক একই রকম একটি টিপ্পনী লিখছে। শুধু তাই নয়, পাণ্ডুলিপির অংশ থেকে সে রোজ শুনিয়ে শুনিয়ে গঙ্গাদাস পণ্ডিতের কান ভারী করছে। আমি ভেবেছিলাম আমার টিপ্পণীর উপক্রমণিকা আমি গঙ্গাদাস পণ্ডিতকে দিয়ে লেখাবো, কিন্তু উনি নিমাইয়ের পুঁথি পড়ে আর রাজি নন। এটা একচক্ষমি নয়। ও, এই তোমার অভিপ্রায়? তুমি পুঁথি লিখে প্রতিষ্ঠা চাও? হ্যাঁ চাই। তাতে অন্যায়টা কোথায়? নবদ্বীপে এখন হাজার হাজার ছাত্র, শয়ে শয়ে টোল, চারিদিকে চতুষ্পাঠী। নিজে বিপ্র সন্তান হয়ে টোল খুলে বসবো, আমার লেখা টিকা টোলে টোলে পড়ানো হবে, আমি শিক্ষক হিসাবে সম্মান লাভ করব, এই তো সাধারণ অভিপ্রায়। বেশ তো, নিমাই কাল তার পুঁথিখানা আনুক, তুমি নিজেই বিচার করে দেখো। কি বিচার করব? যদি দেখো যে তোমার পুঁথিখানি নিমায়ের থেকে উৎকৃষ্ট, তবে তো তোমার উদ্বেগের কোনো কারণই নেই। আর যদি নিমায়ের পুঁথিখানি তোমার থেকে ভালো হয়, তবে তো শ্রেষ্ঠের কাছে নতি স্বীকার করতেই হবে। বিশ্বম্ভর, কি রে? হ্যাঁ, বল তুলতে হবে না? হ্যাঁ, এই যে তুলি। আমি ভেবেছিলাম আমার টিপ্পণীর উপক্রমণিকা আমি গঙ্গাদাসকে দিয়ে লেখাবো, কিন্তু উনি নিমায়ের পুঁথি পড়ে আর রাজি হচ্ছে না। এটা একচক্ষমি নয়। আজ আজ তোর কি হয়েছে রে গৌর? দিদির শরীর খারাপ? কই না তো, আজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনি নিজে হাতে আমায় কলা দিয়ে দুধ খই মেখে দিলেন, আমি খেয়ে এলাম। ওমা, সে কি রে? তারপর থেকে বাড়ি ফিরিসনি? না, না, সারা দুপুর রোদে কোথায় ছিলি? কি হলো বল, কোথায় ছিলি? রাধা বল্লভ মন্দিরে। কি করছিলি সেখানে? ধ্যানে বসেছিলাম, পারলাম না কিছুতেই মন বসাতে। আজ তোর কিছু হয়েছে গো? কি হয়েছে আমায় বল। দাঁড়ান, সেসব কথা পরে হবে। আগে ছেলেটাকে কিছু খেতে দি। সকাল থেকে ছেলের আমার কিছু খাওয়া হয়নি। এমন ভাবে চললে সোনার গৌরাঙ্গ যে কালী মূর্তি হয়ে যাবে বাবা। হ্যাঁ, তাই করো। আমি বরং দিদিকে গিয়ে একটা খবর দিয়ে আসি। দিদির হয়েছে যত জ্বালা। বিশ্বম্ভর, তুমি তো এখন বড় হয়েছ, এতটুকু দায়িত্ববোধ নেই তোমার? বাবা নেই, মাকে একটু শান্তিতে রাখা কি তোমার কর্তব্য নয়? আমার ভুল হয়ে গেছে মামা, আমি বাড়ি যাই। চুপ করে বস। যান,
আপনি দিদিকে একটা খবর দিয়ে আসুন। যাই। উঠে দেখ, আমার মাথা দিব্যি রইল কিন্তু। আরে কি খবর? এসো এসো, বসো বাবা বসো। আহা, মঙ্গল হোক। তা কি খবর বলো হঠাৎ সন্ধেবেলা? খবর টবর সব কুশল তো? আগে হ্যাঁ, বিশ্বম্ভর আজ সন্ধ্যাবেলা আসেনি? না, কিন্তু কেন বলো তো? আজ আপনার এখান থেকে ফেরার পথে একটা শ্রীহীন ঘটনা ঘটেছে গুরুদেব। কিরকম? আপনার মধ্যে দৃষ্টি এড়িয়ে গেছে। আপনার ছাত্ররা সবাই বিশ্বম্ভরকে সমদৃষ্টিতে দেখে না। না, আমার দৃষ্টি এড়িয়ে যায়নি। আমি বুঝতে পারি তারা তাকে সমদৃষ্টিতে দেখে না। কেন জানো? বিশ্বম্ভরের মতন বিরল প্রতিভার ছাত্রকে অন্য ছাত্ররা ঈর্ষা করা খুব স্বাভাবিক। তুমি তো জানো সে খুব স্বল্পবাক, বিনয়ী, মিতভাষী। দেখো, ওর ওই মিষ্টি ব্যবহারের জন্য কেউ আজ পর্যন্ত ওর সঙ্গে কটু কথা বলতে সাহস পর্যন্ত করেনি। কিন্তু হঠাৎ এমন কি ঘটনা ঘটলো? রঘুনাথ আজ বিশ্বম্ভরকে কিছু কটু কথা শুনিয়েছে। কিরকম বলো তো? আসলে সে তার লেখার ন্যায়ের টিপ্পণীর ভবিষ্যৎ নিয়ে খুবই শঙ্কিত গুরুদেব। শঙ্কিত? তাহলে তো রঘুনাথের টিপ্পনী গঙ্গাবক্ষে বিসর্জন দেয়াই উচিত। আপনি সে টিপ্পনী পড়েছেন গুরুদেব? হ্যাঁ, আমি পড়েছি। রঘুনাথ এবং বিশ্বম্ভর দুজনের পাণ্ডুলিপিই পড়েছি। দেখো, সত্যি কথা বলতে কি, বিশ্বম্ভরের রচনা টিপ্পণীতে এত বাঁধুনি আছে যা ভূভারতে মেলা ভার। আমার তো এক এক সময় খুব ভ্রম হয়, আমি কি মাধবেন্দ্র পুরীর কোন রচনা পড়ছি। আহা, কি রচনার শৈলী! রচনাটি বৈদগ্ধ্য, চিন্তার আধুনিকতায় অচিন্ত পূর্ব। যেন এ কথা ভাবলেও না আমি অবাক হয়ে যাই। আমি কি বিশ্বম্ভরের গুরুদেব? আমার শরীর কেমন পুলকিত হয়, কেমন রোমাঞ্চিত হয়। গুরুদেব, বিশ্বম্ভর কাল সে পাণ্ডুলিপি নৌকোয় আসতে আসতে রঘুনাথকে পাঠ করে শোনাবে। কেন? সে কি নিজেকে খুব শিরোমণি ভাবতে শুরু করেছে? আগে না, এ পরামর্শ আমারই। তুমি এমন অর্বাচীনের মতন পরামর্শ দিতে গেলে কেন? আর তার আগে তুমি আমার সঙ্গে একটু আলোচনা করতে পারলে না? ভুল হয়েছে বুঝতে পেরে তো আপনার কাছে ছুটে এসেছি গুরুদেব। গতস্য শোচনা নাস্তি। শোনো, বিশ্বম্ভর এবং তার পাণ্ডুলিপির দায়িত্ব তোমাকেই রক্ষা করতে হবে। রক্ষা করতে হবে? পাণ্ডুলিপি নিয়ে বিতর্ক তো নবদ্বীপের নিত্য ঘটনা। তাহলে এরকম নির্দেশ কেন গুরুদেব? বৈষ্ণবদের ক্রোধ থাকে, তার উপর রঘুনাথ কিন্তু একটু বেশি উগ্র। কাল তোমরা নৌকোয় কিন্তু সাবধানে থেকো। আমি সতর্ক থাকবো গুরুদেব, কিন্তু শোনো, কাল চতুষ্পাটিতে পৌঁছানো পর্যন্ত সব দায়িত্ব তোমার। তারপর রঘুনাথের সঙ্গে বোঝাপড়া আমি করব। আরে এসো রঘুনাথ, এসো এসো এসো। আরে আমরা তো সব তোমার জন্যই অপেক্ষা করছি। কেন হে, আমি কি তোমাদের বিদূষক? বসো। বিলক্ষণ বিলক্ষণ। মানে তোমার মতো একজন প্রবীণ বিদগ্ধ ব্যক্তির সাথে দুদিনের এক শিশুর দৈরথ, তা বিনা পয়সায় মজা দেখতে কার না। জগদানন্দ, আমরা সতীর্থ, বন্ধু। শব্দ দুটির তাৎপর্য বোঝো। এসো রঘুনাথ, আমরা মা গঙ্গাকে সাক্ষী রেখে ন্যায়ের ব্যাখ্যা করি। মা জাহ্নবী সাক্ষী, আমি যা বলবো সবই আমার মৌলিক মত। তোমার অন্বেষণে আমার যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে আমি কৃতজ্ঞ। শুরু করি।
হয়েছে রঘুনাথ? কাঁদছো কেন? বলো রঘুনাথ, তোমার কি কষ্ট? ভাই বিশ্বম্ভর, তুমি দর্পহারি মধুসূদন। আমার সাধ্য ছিল, তোমার মতো সাধ্য ছিল না। আমি স্বপ্ন দেখতাম নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত হব, সারা জগতে ছড়িয়ে পড়বে আমার লেখা দধিতি। তাই তো হবে রঘুনাথ, তাই হবে। কোনো দিন হবে না, কোনো দিন হবে না। দিবানিশি পরিশ্রম করে যা লিখেছি সব বিফল। পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যয় করে যে কথা বলতে চেয়েছি তা তুমি কত অল্প কথায় বুঝিয়ে দিয়েছ। আসলে তুমি হলে কবি, তোমার ব্যাখ্যা এত কবিত্বময়, অপূর্ব তার ব্যঞ্জনা। কোনো অধিকারে নয়, শুধু ভাষার দাবিতেই তোমার এই লেখা অমরত্ব পাবে। ধিক ধিক আমার এই বিফল অহংকার। রঘুনাথ, নিজেকে সম্বরণ করো ভাই, বরং আমার রচনাই দাম্ভিক। তুমি এই বিষয় নিয়ে কাজ করছো জেনেও আমি আমার রচনা ত্যাগ করিনি। যে রচনা অন্যকে বঞ্চিত করে সে রচনা কখনো অমৃত লাভ করতে পারে না। নিমাই, 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 কি করছো নিমাই? থাক থাক। জগদানন্দ, কতদিন পরে এলে, কেমন আছো বাবা? আগে ভালো আছি বুড়মা। আপনারা কেমন আছেন? খবর সব কুশল তো? চলছে বাবা, বয়স তো বাড়ছে, আজকাল ওর রক্তচাপের অসুখটা বেড়েছে, সহজে খুব উত্তেজিত হয়ে পড়ে, খুব চিন্তায় আছি। সেই তো, নবদ্বীপের সমস্ত ছোটখাটো ঘটনাতে ওনাকে জড়িয়ে পড়তেই হয়, সেই জন্য উত্তেজনাও এড়ানো যায় না। উত্তেজনা সে তোর গয়না। জগতে যত সব উদ্ভট ঝামেলা সব তোমাদের গুরুদেব গন্ধ পান। যে লেখা অপ্রকাশিত, যে লেখা ছাত্র বা পণ্ডিত সমাজের কাছে পৌঁছায়নি, আমি লেখক হিসেবে তাকে যদি অযোগ্য মনে করে গঙ্গার জলে ভাসিয়ে দিই, তার জন্য অন্য কেউ দায়ী হবে কেন? নুনান্তি পান্তাপুরে এমন ঘরে নয়, রাঙা টুকটুকি বউ ঘুরবে। তুমি সাত করে পায়ে বিষয়ের বেরি বাঁধতে চাইছো? নিমাই,